স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে থানা ও সড়কে দায়িত্বে ফিরেছে পুলিশ। স্বাভাবিক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীতে বড় ধরনের রদবদল। নোয়াখালীর বসেকপুরে নতুন কূপে 3 স্তরে মিলেছে গ্যাস। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রায় সব থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। পাশাপাশি সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের সহায়তা করছে বিএনসিসি, রোভার স্কাউট সহ সাধারণ শিক্ষার্থীরা। কাজে যোগ দেওয়ায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ মহড়ার মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব ফেরার জানান দেন পুলিশ সদস্যরা। সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ঝিনাইদহে থানায় সেবা দিচ্ছে পুলিশ। সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় সেবা দিচ্ছে পুলিশ। সড়কে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট সহ সাধারণ শিক্ষার্থীরা। ওনাদের প্রয়োজনে ওনারা যদি মনে করে যে আমাদের সাথে যদি শিক্ষার্থীরা থাকতে পারে বা থাকে তাহলে আমার জন্য বেটার হবে। আমরা অবশ্যই শিক্ষার্থীরা অবশ্যই যারা বাইরে ছিল তারা সবাই থানায় এসে হাজির হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রম অফিসিয়াল আজকে 2 দিন থেকে শুরু করেছি। আজকে আমরা অপারেশনাল কাজগুলো আজকে শুরু করব। এর মধ্যে আমাদের একটা টিম রেডি আছে। আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে যৌথ টহলে বের হবো। যশোরের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নেমেছে ট্রাফিক। প্রত্যেকটা পয়েন্টে আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ ডিপ্লয়মেন্ট করেছি এবং ছাত্ররা এবং সাথে আমাদের সাধারণ জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ট্রাফিক ডিউটি করছে। আমরা একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা আজকের ট্রাফিক ডিউটি সম্পন্ন করতে পারছি। খাগড়াছড়িতে কাজে যোগ দিলে পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সহায়তা করে তারা। ভোলায় যেসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক রাস্তায় কাজ করেছে তাদের সার্টিফিকেট দিয়েছে জেলা পুলিশ। ভোলা সদরের 8টি সংগঠনের স্বেচ্ছাসেবক ও প্রায় 30 শিক্ষার্থীকে এ সনদ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার থানাগুলোতে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। তবে বিভিন্ন স্থানে এখনও রয়েছে ধ্বংসস্তূপের চিহ্ন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুরের পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজিকে অবসরে পাঠিয়েছে সরকার। বড় ধরনের রদবদল হয়েছে পুরো বাহিনীতে। ডেস্ক রিপোর্ট। পুলিশ কমিশনার হিসেবে নিরাপত্তার দায়িত্ব আমার। রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামকে। এসবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে। মঙ্গলবার পুলিশে বেশ কিছু রদবদল করা হয়। আলাদা প্রজ্ঞাপন ও আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপির উপকমিশনার এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার পদমর্যাদার 28 জনকে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও 7 কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার 5 কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। ডিসি পদে 5 জনকে দায়িত্ব দিয়ে ডিএমপির আদেশে বলা হয়েছে এডিসি মোহাম্মদ ওসমান গনিকে উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত লজিস্টিক, এডিসি মোহাম্মদ আসিফুজ্জামান আক্তারকে উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগ,
এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত মিরপুর বিভাগ, এডিসি মোহাম্মদ রাকিব খানকে উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত ট্রাফিক মিরপুর বিভাগ ও এডিসি মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদকে উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত গোয়েন্দা গুলশান বিভাগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানে বদলি করা হলো। পাশাপাশি ঢাকার কিছু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 18 জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। এই আদেশে রাজধানীর উত্তরখান থানা, উত্তরা পশ্চিম থানা, গুলশান থানা, শাহবাগ, পল্টন, কদমতলী থানা, মতিঝিল, মিরপুর, পল্লবী, তেজগাঁও থানা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থানার ওসি সহ 18 পরিদর্শককে বদলি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। হামলা ও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় অনেকগুলো থানা। পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও চলে যান নিরাপদ স্থানে। গতকাল পর্যন্ত দেশের 639টি থানার মধ্যে 628টি থানার কার্যক্রম শুরু করা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সকল পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে যোগদানের সময় দিয়েছেন। সরকার পতনের পর পুলিশের শীর্ষস্থানীয় পদগুলোতে পরিবর্তন আসে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে 7 আগস্ট নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মইনুল ইসলামকে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। আগামী বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। কাউন্টারে টিকিট ও অনলাইনে চলছে টিকিট বিক্রি। ঢাকার রেলওয়ে স্টেশন থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার 10টি ট্রেন চলাচল করছে বিভিন্ন গন্তব্যে। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী জাংশন দিয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচল করছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ময়মনসিংহ, জামালপুর ও মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। যশোরেও চলাচল করছে লোকাল ও কমিউটার ট্রেন। নোয়াখালীর সোনাইমুড়িতে বেগমগঞ্জ 4 নামে নতুন খনন করা গ্যাসকূপের 3টি স্তরে মিলেছে গ্যাসের সন্ধান। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়াসেকপুর গ্রামের বেগমগঞ্জ 4 পশ্চিম কূপটিতে চলতি বছরের 29 এপ্রিল থেকে খননের কাজ শুরু হয়। সোমবার খনন কাজ শেষ হওয়ার পর ডিএসটি টেস্ট শেষে চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উৎপাদন টেস্ট শেষে জানা যাবে গ্যাসের পরিমাণ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, কূপটি 3113 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে, যার মধ্যে 1921 থেকে 1973 মিটার পর্যন্ত প্রথম স্তর, 2548 মিটার থেকে 2585 মিটার পর্যন্ত দ্বিতীয় এবং 3081 মিটার থেকে 3101 মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। এই জোনে আমাদের সাবসারফেসে পদে পদে অনেক চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করেই আমরা খনন কাজ শেষ করেছি এবং শেষে আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। এটার এখন যে প্রেসার বিহেভিয়ার, রিজার্ভার বিহেভিয়ার, মানে এ পর্যন্ত আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। ফুল কমপ্লিট টেস্ট হলে পরে এইটার টোটাল ডেলিভারিটি, প্রোডাক্টিভিটি, রিজার্ভ কত সব আমরা ইনশাল্লাহ বাইর করতে পারবো তখন। সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে এই কূপটি থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে লোয়ার জোনে গ্যাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে আরও ভালো কিছু আশা করা যাবে। এই কূপ খননের সাথে জড়িত আছে প্রায় 2 শতাধিক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী। 4টি লেয়ারে গ্যাসের অস্তিত্ব মিলেছে। এর ভিতরে আমরা 3টি জোনকে আমরা সম্ভাব্য গ্যাস প্রাপ্তি আশা করতেছি। এর মধ্যে তৃতীয় জোন 3081 থেকে 3081.5 থেকে 3085 পর্যন্ত গভীরতায় আমরা ডিএসটি করেছি আজকে, এবং এখান থেকে আমরা আশা করতেছি যে 10 মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস আমরা উৎপাদন করতে পারব।
এর আগে 1976 সালে বেগমগঞ্জ 1 ও 1978 সালে বেগমগঞ্জ 2 গ্যাসকূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ খনন করা হলে সেখান থেকে বর্তমানে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। আগামীতে এখানেই বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 কূপ খনন করা হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পাবনায় শত শত যুবক সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। গ্রামীণ জনপদের শিশু কিশোররাও জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান বিপুল অঙ্কের টাকা আয়ে অনলাইন ক্যাসিনো খেলতে প্রলুব্ধ করছেন। এবং প্রায় প্রতিবারই আমি জিততে পারি। আমি অবশ্যই এটি সুপারিশ করছি যে কোন ফোনেই তুমি এটি ডাউনলোড করতে পারো। এসব বিজ্ঞাপনে বিভ্রান্ত ও আকৃষ্ট হয়ে অনলাইনে জুয়া খেলে পাবনার প্রত্যন্ত অঞ্চলে শত শত মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। আমি এগুলোর সাথে খেলতে খেলতে জিততে থাকি, হারতে থাকি। এরকম এক পর্যায়ে আমি অনেক টাকা হেরে যাই। তারপরে অন্য একটা এজেন্টের দিয়ে আমার আম্মুর গয়না ফার্স্টে অন্য এক জায়গায় রাখাইছিল। তার অ্যাকাউন্টে টাকাটা আগে মারতে হয়, ওখান থেকে মারার পর সে জিপি ব্যাক দেয়, ঠিক আছে, পয়েন্ট ব্যাক দেয়, ওখান থেকে খেলাটা চালু হয়। যে অনলাইন জুয়া আমাদের এলাকায় অলরেডি ঢুকে পড়ছে এবং ছেলেরা, স্থানীয় ছেলেদের মধ্যে অধিকাংশ ছেলেরা এই নেশা বলতে মোবাইল চালানোটা এখন তাদের একটা নেশার পরিণত হয়েছে। অনলাইন জুয়ার প্রভাব যে কতটা ভয়াবহ তা বোঝা গেল সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে। এই গ্রামের অনেক পরিবারের বেকার যুবকই এ জুয়া খেলে নিঃস্ব। অনেকেই ধার দেনায় জর্জরিত হয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে। আমার ছোট ভাই একটা গাড়ির দাম মনে করেন 4,20,000 টাকা। সে গাড়ি গেছে, আরও তার নিজস্ব টাকা ছিল সেগুলাও গেছে, তাতে 5-6 লাখ টাকা সে ক্ষতিগ্রস্ত। আমার বেটাকারে যে কষ্টের টাকা সেই টাকাগুলিও নিয়ে মানুষের দিচ্ছে, বুঝছেন। অনেক কিশোর জুয়ার টাকা জোগাতে বিভিন্ন সোনার দোকানে বিক্রি করেছে মায়ের গহনা সহ মূল্যবান জিনিসপত্র। এলাকাতেও বেড়েছে চুরি, ডাকাতি সহ নানা অপরাধ। আমার মতন যেন কোনো মা এত চোখের পানি না ফেলে। এই সোনার সংসার সবারই ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই খেলার কারণে। সোনা দানা ওই ছাল বিক্রি করেছে, বিক্রি করি আগেও সোনা দানা বিক্রি করে খেলিছে, আবারও সোনা দানা মনে করে বন্দুক থুয়ে আবারও খেলিছে। এসব অর্থ লেনদেনের সাথে জড়িত থাকে স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টরা। আবার অনেকেই সরাসরি মোবাইলে ফ্লেক্সি লোড দিয়ে খেলে থাকেন গেমস। তবে নাজিরগঞ্জের অভিযুক্ত বিকাশ এজেন্ট এ অভিযোগ অস্বীকার করেন। না, আমি কাউকে খেলাচ্ছি না, বা আমি এগুলোর সাথে আমি যে নিজে কখনো বলছি যে খেলো বা আসো, এই ধরনের কোনো আমি কাউকে প্রলোভন দেখাইনি। স্থানীয় পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যুব সমাজকে রক্ষায় জুয়া বন্ধের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। স্থানীয়দের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর একটি দল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের মহানন্দা নদীর উপর নির্মিত ওই সেতুতে টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। সকালে গণ অধিকার পরিষদের উদ্যোগে স্থানীয়দের দাবির মুখে সেনাবাহিনী এ সিদ্ধান্ত নেয়। এদিকে সেতুর ইজারাদার জানায় তারা বৈধভাবে সেতু ইজারা নিয়েছেন। সরকারের কাছে অর্থ ফেরতের দাবি জানান তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম অভিযোগে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ ছিল কক্সবাজারের রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালানোর।
এসব কারণে গেল কয়েকদিন ধরে অধ্যক্ষের অপসারণ দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। এ অবস্থায় গেল 7ই আগস্ট কলেজে পাঠদান কার্যক্রম শুরু হলেও এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলার অজুহাতে তা বন্ধ করে দেওয়া হয়। উনি রামু কলেজে লাখ লাখ টাকা দুর্নীতি করে, কিন্তু তারপরে অনেক মিডিয়া এগুলো প্রচারও করেছে। যারা প্রতিবাদ করছে সব শিক্ষার্থীরা হয়রানির শিকার হতে হয়েছে। কয়েকজনকে তো বহিষ্কার করে দেওয়ার কার্যক্রম অলরেডি হয়েছিল। ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে কি করছে, কথা বলতেছে। তো আমরা চাই আমাদের কলেজটাও আগের মতো আমরা রাখতে চাই না। আমরাও চাই কলেজের কিছু সংস্কার হোক। এটা অত্যন্ত দুঃখজনক যে এই প্রতিষ্ঠানটি হলো রামুর একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটা অনতিবিলম্বে এই ব্যাপারে কর্তৃপক্ষ একটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অধ্যক্ষ করে কোনো দুর্নীতি করতে না পারে, সেই প্রত্যাশাই আমাদের রইল। এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের পরও শান্ত হয়নি ক্যাম্পাস। আত্মগোপনে থাকা ট্রেজারার এবং জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই দুর্নীতিবাজ ট্রেজারারকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কেউই দেখতে চাই না। জনসংযোগ কর্মকর্তা এনামুল হক আরাফাত পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। অনিয়মের অভিযোগে যশোর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্টের অপসারণ চেয়ে ক্লাস বর্জন করে গতকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন প্রশিক্ষণার্থীরা। এই দুর্নীতিকে আর আমাদের সীমার বাহিরে চলে যাওয়ার কারণে আমরা সকলে একত্রিত হয়ে ওনার বিরুদ্ধে আমরা এই মানববন্ধন করছি। আমাদের একটাই দাবি যে এরকম একজন দুর্নীতিবাজ লোকের আন্ডারে আমরা প্রশিক্ষণ নিব না। সেজন্য আমরা এখন আমাদের যে শ্রেণী কার্যক্রমটা আছে সেটা আমরা আপাতত স্থগিত রেখেছি। এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলি, শিক্ষকরা বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। তো আমি তাদের কথা শুনে আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের মহাপরিচালক স্যার এবং আমাদের সচিব স্যারের কাছে আপনারা লিখিত দিতে পারেন, তারা এই বিষয়গুলো দেখবেন। আর আমি তাদেরকে ক্লাসে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সহ তার দোসরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। দুপুরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা শেখ হাসিনা আবাসিক হলে ভাঙচুর চালায়। আগামীকালের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটা সকাল 9:30। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক 10 টাকায় টিকিট কেটে যান 110 নম্বর কক্ষের সামনে, যেখানে বসেন চক্ষু বিভাগের চিকিৎসক। কিন্তু তখনও খালি কক্ষ, আসেননি চিকিৎসক। যদিও সকাল 8:30টায় আউটডোরের চিকিৎসা সেবা শুরু হওয়ার কথা। শুধু এই কক্ষটির সামনেই নয়, বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের লম্বা লাইন। সকাল 8টা থেকেই চিকিৎসকদের অপেক্ষায় তারা। সরকারি হসপিটালে আসছি যে সেবার জন্য, বড় ডাক্তার ওই সেবাটা পাই না। ডিউটি করার কথা ছিল 8টা থেকে, অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো আমরা অনেক জায়গায় ডাক্তার পাইনি। শুধু বহির্বিভাগেই নয়, হাসপাতালে ভর্তি রোগীদেরও যেন ভোগান্তির শেষ নেই। রাষ্ট্র সংস্কারে একটা গুরুত্বপূর্ণ সেক্টর বা একটা গুরুত্বপূর্ণ জিনিস এসেছে কি মেডিকেল সেক্টর। এই সেক্টরটা যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে আমরা রাষ্ট্র সংস্কার করবো কিভাবে? আজকে কারা ডিউটি দিচ্ছেন এবং এর জন্য আমরা যে ডিউটি ডাক্তারদের যে লিস্টটা, শিটটা, ওইটা আমরা চাইছি, ওনারা আমাদেরকে এটা দিতে দেরি করতেছেন, ওনারা দেন নাই। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমওর বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, যা স্বীকারও করেছেন তিনি। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু ইয়ে আছে, ওই দ্বারা হয়তো নিতে পারে, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো ইয়ে নাই। ঠিক আছে, জি আমার। এখন আমি এইসব ব্যাপারে কোনো ইয়ে করতেছি না।
অব্যবস্থাপনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। শিশু এবং চর্ম বিভাগ এই দুই বিভাগে কিন্তু টাইমলি ডাক্তার পাই নাই। আমি এই দুজনকে আমরা শোকজ করব, সহসায় শোকজ করবো যে কী কারণে আপনাদের দেরি হলো। ডাক্তার রুগী বাইরে দাঁড়া থাকবে, আপনার আসতে দেরি হবে, হয়তো কারো যুক্তি কোনো কারণ থাকতে পারে, তো তারা শোকজে অ্যান্সার সেটা দিবে। শিগগিরই সব অনিয়ম দূর করা সহ অভিযুক্ত চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালীতে বিজয় মিছিল ও সম্প্রীতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। গতকাল বিকালে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক এলাকা থেকে বের হয় মিছিলটি। পৌর শহরের প্রধান সড়ক ঘুরে শহরের ঝাউতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। এ সময় বক্তারা সারা দেশে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি লুটপাটকারীদের বিচারের দাবি জানান। এদিকে কলাপাড়ায়ও সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে 2 দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কমেছে গড়ে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। রাজবাড়ীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 2 দিনে কাঁচামরিচের আমদানি বাড়ায় বাজারে দাম কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে গত 2 দিন বন্দর দিয়ে পেঁয়াজ না আসলেও দাম কমেছে। সকালে শহরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কাঁচা বাজার, তালতলা বাজার সহ অন্যান্য বাজারগুলোতেও প্রতি কেজি দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকায়, যা 2 দিন আগেও ছিল 120 টাকা। ভারতীয় পেঁয়াজ কেজিতে গড়ে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে রাজবাড়ীতে একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। সড়কের পাশে দেওয়ালে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে দেশের নানা ঐতিহ্য, গান, কবিতার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবন উৎসর্গকারীদের স্মৃতিকে তুলে ধরছেন শিক্ষার্থীরা। দিনাজপুরের হিলিতে সকাল থেকে হিলি রেল স্টেশন, একতা ক্লাব ও বালিকা বিদ্যালয়ের দেওয়ালে এই চিত্রাঙ্কন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কনের ইচ্ছা তাদের। বিবর্ণ অতীত মুছে নানান রং ও তুলিতে দেওয়ালে দেওয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা। চিত্রাঙ্কনের মাধ্যমে নানা শিল্পকর্মের পাশাপাশি দেশ সংস্কারের নানা স্লোগান লিখছেন। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরতার চিত্র তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীরা রং তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন রাঙামাটির বিভিন্ন সড়কের পাশের দেওয়াল। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজ নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা মন্দির সহ জানমাল রক্ষায় মুসলিম সম্প্রদায়ের সকলে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানায়। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের উদ্যোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গাইবান্ধায় সাদুল্লাপুরে বৈষম্যবিহীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই স্লোগানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়াও নেত্রকোনায় সকল ধর্ম, বর্ণ, গোত্রের লোকজনকে নিয়ে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে থানা ও সড়কের দায়িত্বে ফিরেছে পুলিশ। স্বাভাবিক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের রদবদল। নোয়াখালীর ওয়াসেকপুরে নতুন কূপে 3 স্তরে মিলেছে গ্যাস। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।